বাংলাদেশ বিমান লুটে পুটে খাওয়ার অভিযোগ, স্বৈরাচার শেখ হাসিনার দুঃশাসনের প্রতিচ্ছবি ক্যাপ্টেন ইশতিয়াকের পরিবার। কাজে ফিরেছেন ঢাকা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা, স্বস্তিতে রোগীরা, নিরাপত্তায় সেনা সহ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন। বন্যায় ভেসেছে মৌলভীবাজারের কৃষকের স্বপ্ন, ফসলি জমি তলিয়ে পচে গেছে ধান, চরম দুর্ভোগে প্রান্তিক কৃষক। ইউক্রেনের মুহুর্মুহু আক্রমণে কাঁপল রাশিয়া, মস্কো সহ 15টি অঞ্চলে 158টির বেশি ড্রোন হামলা, ধ্বংসের দাবি মেয়রের। এবং ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে লিভারপুল, চেলসি ড্র, স্প্যানিশ লা লিগায় এমবাপ্পের জোড়া গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের, সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। এটি একটি পরিবারের বাংলাদেশ বিমানের ভাগ্য বিধাতা হয়ে ওঠার গল্প। যেভাবে বাবা, ছেলে, নাতি, ছেলের বউ লুটেপুটে খেয়েছে, তা দেশের আর কোনো প্রতিষ্ঠানে হয়নি। স্বৈরাচার শেখ হাসিনার দুঃশাসনের এক প্রতিচ্ছবি ক্যাপ্টেন ইশতিয়াকের পরিবার। এরপরও বিমানের ডিরেক্টর ফ্লাইট অপারেশন পদের জন্য করা সংক্ষিপ্ত তালিকায় আছে ইশতিয়াকের নাম। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইশতিয়াক সিন্ডিকেটের অনিয়ম ও দুর্নীতির খবর জানাচ্ছেন নিয়াজ মোর্শেদ। 1993 সালে বিতর্কিত নিয়োগ দিয়েই শুরু হয় ক্যাপ্টেন ইশতিয়াকের বৈমানিক কর্মজীবন। বাবা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্যাপ্টেন মনোয়ারের প্রভাব খাটিয়ে নিয়োগ পরীক্ষায় উতরে দিয়েছিলেন ছেলেকে। বাবারও আছে বিশেষ পরিচয়। বাংলাদেশের স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমানের আন্তর্জাতিক সফরগুলোতে পাইলট হিসেবে কাজ করতেন তিনি। বাবা ও আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাবে তরতর করে পদোন্নতি পান ইশতিয়াক। 2023 সালে অ্যাসোসিয়েশনের কর্মকর্তা হয়েও আইন ভেঙে হন চিফ অব প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং অফিসার, যাকে বলে চুরি চুরি আবার সেনাজুরি। নিয়োগ পেয়ে ইশতিয়াক বিমানের অপারেশনস ম্যানুয়ালটিও বদলে ফেলেন। আর সহযোগী ছিলেন ডিরেক্টর অফ ফ্লাইট অপারেশন ক্যাপ্টেন সিদ্দিকুর রহমান। তবে ছেলে সাদিফ হোসেনকে নিয়োগের ক্ষেত্রে দুখাটি সরেস ইশতিয়াক। বদলে ফেলেন বিমানের কৌশলগত অপারেশন ম্যানুয়ালও। জিইডি সার্টিফিকেটকে যোগ্যতার মাপকাঠিতে যুক্ত করেন। সেখানে স্বাক্ষর করেন ক্যাপ্টেন সুমাইলা হোসেন। পিছিয়ে ছিলেন না ক্যাপ্টেন ইশতিয়াকের স্ত্রী ক্যাপ্টেন শাহানাও। 2004-এ সিলেটে ফকার F-28 বিমান দুর্ঘটনায় তিনি জড়িত থাকার পরও 2018 পর্যন্ত চাকরিতে বহাল থাকেন ক্যাপ্টেন শাহানা। এছাড়া স্বৈরাচার পতন আন্দোলনের সময় 4 আগস্ট শেখ রেহানাকে বহনকারী বিশেষ ফ্লাইট BG-202 এর পাইলটও ছিলেন ক্যাপ্টেন ইশতিয়াক। অভিযোগের এই দীর্ঘ ফিরিস্তি জানিয়ে ক্যাপ্টেন ইশতিয়াকের সাথে কথা বলতে চাইলে মুঠোফোনে তিনি জানান, অফিস অনুমতি দিলেই কথা বলতে পারবেন। উনি আমাদের মিসেস বসরা আছে, উনি বললে আমি ডেফিনেটলি আমার তো নিজস্ব কথা বলতে কোনো সমস্যা নাই। তার কথা অনুযায়ী বাংলাদেশ বিমানে গেলে জনসংযোগ কর্মকর্তা দেন নানা অজুহাত। ক্যাপ্টেন ইশতিয়াকের সাথে আজকে একটু কথা বলা যাবে না? উনি কি নেই? ওটা আমি বলতে পারবো না, আমার উনি তো ওই অপারেশন বিল্ডিং এ বসেন। দয়া করে আগে ফোনে কথা বলে তারপরে পারমিশন নিয়ে তারপরে এসে। কোনো বক্তব্য না পেয়ে প্রতিবেদক ফিরে আসেন। পরের প্রতিবেদককে আবার জনসংযোগ কর্মকর্তা মুঠোফোনে জানান কি কি প্রশ্ন করা হবে তা লিখিত দিলেই উত্তর দিবেন। ক্যাপ্টেন ইশতিয়াকের সাথে আলাপ করতে ডাইরেক্টরের সাথে নোট দিতে চাচ্ছিলাম, তো ক্যাপ্টেন ইশতিয়াক বলছেন যে উনি হচ্ছে আপনি লিখিত পোস্টে নিয়ে আর পাঠান, উনি লিখিতভাবে আপনার উত্তর দিতে চাচ্ছেন। কিভাবে বললে কি হয় না হয় অনেক কিছু হয়। দুর্নীতি আর স্বজনপ্রীতির এত অভিযোগ থাকার পরও সম্প্রতি বিমানের ক্যান্সার এই ক্যাপ্টেন ইশতিয়াককে ডিরেক্টর ফ্লাইট অপারেশন পদের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হয়। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে ঢাকা মেডিকেলের স্বাস্থ্যসেবা। কাজে ফিরেছেন ইন্টার্ন চিকিৎসকরা। সকাল থেকে মেডিকেলের জরুরি বিভাগে স্বাস্থ্যসেবা পাচ্ছেন রোগীরা। স্বাভাবিক আছে অন্যান্য সব সেবা কার্যক্রম। স্বস্তি প্রকাশ করেছেন রোগীরাও। নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে মোতায়েন আছে সেনাবাহিনী, র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। টানা বৃষ্টি ও উজানের ঢলে এবছর সৃষ্টি হয় স্মরণকালের ভয়াবহ বন্যা। সেই সঙ্গে ভেসে গেছে মৌলভীবাজারের কৃষকের স্বপ্ন। ফসলি জমি তলিয়ে যাওয়ায় পচে গেছে, চরম দুর্ভোগে প্রান্তিক কৃষকরা। সালে ইলাহি কুটির তথ্য চিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট।
মৌলভীবাজারের কুলাউড়া, রাজনগর, কমলগঞ্জ ও সদর উপজেলায় মনু ও ধোলাই নদীর বাঁধ ভেঙে বানের পানিতে ডুবছে প্রান্তিক কৃষকের স্বপ্ন। এরই মধ্যে নামতে শুরু করেছে পানি। জেলার ৪৭ ইউনিয়নের ৪০,০০০ হেক্টর জমিতে স্পষ্ট বানের ক্ষত। কোথাও কোথাও পচতে শুরু করেছে ধান। মাঠের পর মাঠ নষ্ট হয়েছে ফসল। যত দূর চোখ যায় দৃশ্যমান কৃষকের কষ্ট। আলবা বানি 1500 টাকা, তাকে 2000 টাকা খরচ, এবং আলি হুরানি 500 টাকা, এবং সার বীজ কীটনাশক এগুলো আরো 2000 টাকা যায়। আলি হুরিয়া রুয়া আরো 2000 টাকা, প্রায় 6-7 হাজার টাকা কেয়ারের তলে যায়। এখন সব কিছু ফানিয়ে লিয়ে গেছে, এখন আমরা খাইমু চলমু গিলাখান। এই ধানগুলা তোলার মতন পরিস্থিতি নাই, এই ধান ফসিয়া দুর্গন্ধ হইছে। পানি যাওয়ার পরে আমরা কিছু আশায় আসলাম যে মনে করেন কিছু আমরা ক্ষেত কৃষি বাঁচবো, কিন্তু এখন বাঁচার কোনো পথই আমরা দেখলাম না। দিন দিন খালি এখন ফসিয়া যাইতে আছে। এরই মধ্যে 14,000 হেক্টর রোপা আমন ধান পচে গেছে। নতুন করে আবারও রোপা আমন চাষ করার সময়ও শেষ। তাই চলতি মৌসুমে ক্ষতিগ্রস্ত কৃষকের অভাব আর সংকট চরম মাত্রায় পৌঁছানোর আশঙ্কা তাদের। হাল পাইলাম, রোয়া রইলাম, ধান ফেলাইলাম, আলি ফেলাইলাম, সবগুলা ক্ষেত করিয়া 25,000 20 টাকা খরচ হয়েছে। এখন কোনো একটা পয়সা পাইছে না, আর এগুলাটা ইয়া সব ফসিয়া একবারে গোবর হইয়া গেল। এই পানি আইয়া আরিয়া আমরা একবারে সব ধান লইয়া গেছে। পানি আওয়ার পরে এই ধানটা নষ্ট হয়ে গেছে কি, তখন যেন আমরা ক্ষেত কর্ম এর সময় নাই, সারা ধান নষ্ট হয়ে গেছে কি। 3 বারের বন্যায় জেলায় প্রায় 187 কোটি টাকার আমন চাষাবাদ নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করে কৃষি পুনর্বাসনের কাজ চলছে বলে জানান এই কর্মকর্তা। আমাদের প্রায় 14,000 হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আমাদের রূপমানের লক্ষ্যমাত্রা ছিল 1,01,000। বন্যার পূর্বে 86,000 জমিতে রোপণ হয়েছিল। আমরা ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরি করছি। বন্যার শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত ফসলি জমির পরিমাণ আরও বাড়বে বলে আশঙ্কা করছে কৃষি বিভাগ। নিউজ ডেস্ক, দেশ টিভি। বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছেন ফেনী থেকে তোফায়েল আহমেদ নিলয়। ধন্যবাদ। আসলে আপনি যেমনটি বলছিলেন, ফেনীর বন্যার সর্বশেষ পরিস্থিতি আমরা জেলা প্রশাসনের তথ্য মতে যেটি দেখেছি, তিনি বলেছেন এ পর্যন্ত ফেনী জেলার বন্যার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রয়েছে, তবে কিছু এলাকায় এখনও জলাবদ্ধতা রয়েছে, সেই বিষয়ে তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে আমরা তার কাছ থেকে আরেকটি তথ্য জেনেছি যে এখনও পর্যন্ত 88টি আশ্রয়ন কেন্দ্রে এখনও পর্যন্ত প্রায় 9,500 মানুষ এখনও আশ্রয় নিচ্ছে। এর কারণ হচ্ছে আসলে মানুষের এই বন্যায় মানুষের ঘরবাড়ি যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই জন্য আসলে মানুষগুলো এখনও আশ্রয় প্রকল্পে বসবাস করছে। সেজন্য তারা আসলে বাড়ি ফিরতে আসলে দেরি হচ্ছে। বাড়িগুলো সংস্কার করার পরে আসলে তারা বাড়ি ফিরবেন। আমি এই মুহূর্তে রয়েছি আসলে ফেনী সদরের বারাইপুর এলাকায়। আমার পিছনে আসলে সড়ক ও জনপদের আসলে একটি সড়ক দেখছেন। এই সড়কগুলো আসলে এবারের বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সবগুলো সড়ক ইতিমধ্যে যে খালাখন্দ সৃষ্টি হয়েছে, এতে আসলে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে, এবং কি বিভিন্ন ছোট যান চলাচল করতে আসলে বেগ পেতে হচ্ছে, এবং কি অনেকগুলো ছোট যান আসলে চলতে আসলে তাদের অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে বলেও চালকরা জানিয়েছেন। তবে বন্যার সার্বিক যে পরিস্থিতি সেটি কিছুটা উন্নতির দিকে থাকলেও আসলে বিশেষ করে গ্রাম অঞ্চলের যে সকল যারা বাড়িঘর হারিয়েছেন তারা নিঃস্ব হয়ে মানবতা জীবনযাপন করছেন। যারা কৃষি মৎস্য সহ বিভিন্ন দপ্তরের ক্ষতিগ্রস্ত হয়েছে তারাও আসলে দুর্বিষহ হয়ে মানবতার জীবনযাপন করছেন। কীভাবে ঘুরে দাঁড়াবেন সেসব বিষয় নিয়ে দুশ্চিন্তায় আছেন। তবে এইসব বিষয় নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষগুলো সহসায় ভূমিকা পালন করবে এমনটি প্রত্যাশা আসলে তারা করছেন। এই ছিল আমার কাছে বন্যার সর্বশেষ তথ্য। এদিকে কুষ্টিয়ার পদ্মায় শুরু হয়েছে ভাঙন। পানি বাড়ার সাথে সাথে নদী তীরবর্তী এলাকাবাসীর স্বপ্ন বিলীন হতে চলেছে। বিশেষ করে পদ্মার ভাঙনে মিরপুর উপজেলার বাহিরচর, বহলবাড়িয়া, তালবাড়িয়া ইউনিয়ন এলাকার প্রায় 4 কিলোমিটার এলাকা জুড়ে বিলীন হচ্ছে ফসলি জমি। হুমকির মুখে পড়েছে বসতবাড়ি, সরকারি বেসরকারি স্থাপনা সহ কুষ্টিয়া ঈশ্বরদী জাতীয় মহাসড়কও। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। গত এক সপ্তাহ ধরে কুষ্টিয়ার পদ্মা নদীতে বাড়তে শুরু করেছে পানি। জেলার মিরপুর উপজেলার বাহিরচর, বহলবাড়িয়া, তালবাড়িয়া ইউনিয়ন এলাকা সহ ভেড়ামারা উপজেলার কয়েকটি ইউনিয়নে পদ্মার পানি বৃদ্ধির সাথে সাথে ভাঙছে নদী পাড়। আর এই ভাঙনে
প্রায় 4 কিলোমিটার এলাকা জুড়ে বিলীন হচ্ছে ফসলি জমি। হুমকির মুখে পড়েছে বসতবাড়ি, সরকারি বেসরকারি স্থাপনা সহ কুষ্টিয়া ঈশ্বরদী জাতীয় মহাসড়কও। তাই আতঙ্কে দিন কাটাচ্ছে নদী পাড়ের মানুষ। আমরা সর্বস্ব হারাই ফেলছি প্রায়। এখন যে আমার সামনে যে বসত বাড়িগুলো আছে এগুলো এখন অনেক হুমকির মুখে। জাতীয় সড়কটা যদি ভেঙে যায় তাহলে আমার মনে হয় যদি কোনো সময় বন্যার পানি আসে আমার খুলনা বিভাগ পুরোটাই ডুবে যাবে। আমাদের বাড়ি ভেঙে যাচ্ছে, বাড়ি খুব আমরা কষ্ট ভিতরে আছি। এদিকে নদী ভাঙন রোধে তালবাড়িয়া সহ কয়েকটি ভাঙন এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্পের অনুমোদন হলেও এখনো কাজ শুরু করেনি পানি উন্নয়ন বোর্ড। এতে ক্ষুব্ধ নদীপাড়ের মানুষ। তাই নদী ভাঙন রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ সহ কার্যকরী ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। অন্তর্বর্তী সরকারের কাছে আকুল আবেদন যে এই যে বাজেট হয়েছিল এই বাজেটে অতি তাড়াতাড়ি এই বাঁধ নির্মাণ করতে হবে। এখন আমরা চাই এই গাংটা মেরামত করে শিশি ঢালাই দিয়ে কিংবা ব্লক দিয়ে এই গাংটা বাইরে দিলে সবচেয়ে ভালো হয়। যে বাজেট হয়েছে 1400 কোটি টাকা, এটা টেন্ডার হয়ে যাতে কাজ তাড়াতাড়ি হয়, এটা আমরা আপনাদের কাছে অনুরোধ। আর এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, পদ্মা নদীর ভাঙন রোধে 1472 কোটি টাকার একটি প্রকল্পের অনুমোদন হয়েছে। পানি কমার সাথে সাথেই কাজ শুরু করবেন ঠিকাদাররা। প্রায় 17টা প্যাকেজের আমরা ইতিমধ্যে কার্যাদেশ প্রদান করা নোয়া প্রদান করা হয়েছে এবং ঠিকাদার মোবিলাইজেশনের জন্য ইতিমধ্যে আমরা তাগাদা প্রদান করছি। এবং যেহেতু পানির মাত্রাটা বাড়ছে এবং পানি কমলে হয়তো তারা দ্রুত সময়ে তারা ম্যাটেরিয়ালস নিয়ে মজুত আছে, তারা পানি কমার সাথে সাথে তারা কাজ বাস্তবায়নের জন্য অগ্রসর হবে। নদী ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না নিলে বিলীন হয়ে যাবে হাজার হাজার বিঘা ফসলি জমি, বসতভিটা সহ কুষ্টিয়া ঈশ্বরদী জাতীয় মহাসড়কের মতো গুরুত্বপূর্ণ সব স্থাপনা। তাই দ্রুত পদক্ষেপের দাবি স্থানীয়দের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। দেখছেন সংবাদ সকাল। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার কারণে 9টি ব্যাংকের উপর গ্রাহকদের আস্থা কমবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। এর উপর কেন্দ্রীয় ব্যাংক নগদ অর্থ সহায়তা কমালে দীর্ঘমেয়াদে এসব ব্যাংক ক্ষতিগ্রস্ত হবে বলেই মনে করেন তারা। পরিস্থিতি উত্তরণে সমস্যা চিহ্নিত করে সমাধানের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যাংকগুলো হলো ন্যাশনাল ব্যাংক, পদ্মা ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক ও এস আলম গ্রুপের মালিকানাধীন ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংক। এসব ব্যাংককে নগদ অর্থ সহায়তাও কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। অর্থনীতিবিদরা বলছেন, শুধু চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ লেনদেন বন্ধ করে দিলেও এর প্রভাব পড়বে ব্যাংকের দেশি বিদেশি সব গ্রাহক ও লেনদেনকারীদের উপর। জাতীয়ভাবেও পড়বে নেতিবাচক প্রভাব। এই ব্যাংকগুলোর সাথে যারা এলসির সাথে জড়িত বহির্বিশ্বের ব্যাংকগুলা, তারাও কিন্তু পরবর্তীতে আর কোনো ধরনের এলসিও গ্রহণ করবে না। অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে এই সমস্ত ব্যাংকগুলা যখন বঞ্চিত হবে তখন কিন্তু এই সমস্ত ব্যাংকগুলা আরও দুর্বল হয়ে যাবে। পরিস্থিতি উত্তরণে আর্থিক সহায়তা না কমিয়ে সমস্যা খুঁজে বের করে সমাধানের উপর জোর দিচ্ছেন তারা। এজন্য পরিচালনা পর্ষদ ঢেলে সাজানোর পরামর্শ তাদের। আসলে এই ব্যাংকগুলার পিছনে, লুটপাটের পিছনে যে সমস্ত ব্যক্তিগুলা রয়েছে সেই সমস্ত ব্যক্তিগুলাকে চিহ্নিত করা এবং তাদের কাছ থেকে কিভাবে অর্থটা পুনরুদ্ধার করা যায়, যতটুকু সম্ভব সেটা দিয়ে কিভাবে ব্যাংকগুলাকে বাঁচিয়ে রাখা যায় সেটার দিকে নজর দেওয়া। দেশের অর্থনীতিকে চাঙ্গা করা এবং পাচার করা অর্থ ফিরিয়ে আনতে কমিশন গঠন করে সংশ্লিষ্ট দেশের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার পরামর্শ দেন তারা। ইতিমধ্যে প্রায় 1000-এর মতো ফাইল তৈরি হয়েছে, যেটা দুদক এবং বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তারা যৌথভাবে এই কাজগুলো করেছে। এখন সেই ফাইলগুলো আলোর মুখ দেখা দরকার। যে দেশগুলোতে গেছে, যে ব্যাংকগুলোতে অর্থ চলে গেছে বা যে অর্থগুলো বিনিয়োগ হয়ে গেছে বিভিন্ন জায়গাতে, তো সেইগুলো ট্রেসেবল হতে হবে এবং ওই দেশের সরকারের এবং কেন্দ্রীয় ব্যাংকের ওই পেপারগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে। এইভাবে যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা এই ফেরত আনার প্রক্রিয়াটা শুরু করতে পারবো। আর্থিক খাত সংস্কারে 2 থেকে 3 বছর সময় লাগবে বলেও মত দেন অর্থনীতিবিদরা। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা।
লালমনিরহাটে প্রায় 18 লাখ মানুষের চিকিৎসার একমাত্র ভরসাস্থল লালমনিরহাট সদর হাসপাতাল। সম্প্রতি 100 থেকে 250 শয্যায় হাসপাতালটিকে উন্নীত করা হলেও পূর্বের জনবল দিয়েই চলছে সকল কার্যক্রম। ফলে নানা সংকটে সেবা নিতে আসা রোগীরা পড়েছেন চরম ভোগান্তিতে। প্রশ্ন উঠছে সেবার মান নিয়েও। লালমনিরহাট থেকে সহকর্মী জামাল বাদশার রিপোর্ট। প্রায় 20 লাখ মানুষের চিকিৎসা সেবার একমাত্র আশ্রয়স্থল লালমনিরহাট সদর হাসপাতাল। তবে নানা সংকটে ধুঁকছে এই হাসপাতাল, মিলছে না কাঙ্ক্ষিত সেবা। হাসপাতালটিকে 100 থেকে 250 শয্যায় উন্নীত করা হলেও বাড়ানো হয়নি লোকবল। নির্মিত নতুন ভবনটিও চালু হয়নি পুরোদমে, তাই কাটছে না বেড সংকট। হাসপাতালে 41 জন চিকিৎসক পদের বিপরীতে কাজ করছেন মাত্র 19 জন চিকিৎসক। এছাড়া নার্স, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের মোট 58টি পদেই নেই কোনো নিয়োগ। সেবার মান নিয়েও প্রশ্ন তুলছেন রোগী ও স্বজনরা। একজন ডক্টর আমাদেরকে দেখেন, তাই অনেক বড় লাইন থাকে একটা রুমের মধ্যে, আর আসতে গেলে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা এরকম টাইমও লাগে। বেড পাই নাই, আর অবশ্যই বেড চাচ্ছিলাম তো বলছে যে বেড নাই। রুগী নিয়ে আসি এই যে সিঁড়ির নিচে শোয়াইছে। 4 দিন থেকে বেড নাই, কিন্তু অসুবিধা আছে থাকতে, মাছি ময়লা। দীর্ঘ 5 দিন ধরে এখানে আসছি, কিন্তু আমি এখানে সুচিকিৎসা পাচ্ছি না। পর্যাপ্ত চিকিৎসক না থাকায় আউটডোরে রোগীর চাপ থাকলেও চাহিদা মতো সেবা দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানান এই কর্মকর্তা। আমাদের এখানে চিকিৎসক মেডিকেল অফিসারের পদ আছে 17টি, 18টি পদ আছে। এর ভিতরে পদায়িত আছে মাত্র 7 জন। এই 7 জন মেডিকেল অফিসার দিয়ে আমাদের আউটডোর, ইনডোর এবং ইমার্জেন্সিকে সামাল দিতে হচ্ছে। এতে আমাদেরও চিকিৎসকদের কষ্ট হচ্ছে এবং রোগীদেরও ভোগান্তি হচ্ছে। সংকটের সব বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে দাবি করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। আমাদের চিকিৎসক সংকটের কারণে আমরা রোগীর সেবা দিতে হিমশিম খাচ্ছি। এছাড়াও পরিচ্ছন্নতা কর্মীর স্বল্পতার কারণে হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা বেশ কঠিন হয়ে যাচ্ছে। আর আমরা সব বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি আমাদের এই জনবল সংকটের কথা। 1964 সালে মাত্র 10 শয্যা নিয়ে চালু হওয়া হাসপাতালটি ধাপে ধাপে 250 শয্যায় উন্নীত করা হয়। এখন শুধু মানসম্মত সেবা পাওয়ার অপেক্ষায় স্থানীয়রা। জামাল বাদশাহ, দেশ টিভি, লালমনিরহাট। দর্শক দেখছেন সংবাদ সকাল। আন্তর্জাতিক প্রসঙ্গ। রাতভর ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার 2টি জ্বালানি স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রোববার রাজধানী মস্কো সহ দেশটির 15টি অঞ্চলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে 158টির বেশি ড্রোন হামলা করেছে ইউক্রেন, এমনটা জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে ইউক্রেনের ছোড়া সব ড্রোনকে বাধা দিয়ে ধ্বংস করা হয়েছে বলে দাবি জানিয়েছে রাশিয়া। মস্কোর মেয়র সের্গেই সোভিয়ানিন জানান, ইউক্রেনের হামলায় মস্কোর একটি তেল শোধনাগারে আলাদা একটি কারিগরি কক্ষে আগুন ধরে যায়। এদিকে রাশিয়ার রাজধানী থেকে 120 কিলোমিটার দূরের তেভার অঞ্চলের কোনাকোভে বিদ্যুৎ কেন্দ্রের কাছে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, মস্কোর কাশিরা বিদ্যুৎ কেন্দ্রেও ড্রোন হামলার চেষ্টা হয়েছে, তবে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। চলতি বছর 19 মে এক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন ইরানের তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। বিশ্বের অন্যতম ক্ষমতাধর এই প্রেসিডেন্টের মৃত্যুর পর তার হেলিকপ্টার দুর্ঘটনা নিয়ে খবরের শিরোনাম হয় বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্ব। তবে সেই ঘটনার প্রায় 3.5 মাস পর অবশেষে হেলিকপ্টার বিধ্বস্তের চূড়ান্ত কারণ জানালো ইরান। এই নিয়ে বিস্তারিত থাকছে রায়হান কবির শুভ্র ডেস্ক রিপোর্টে। আজারবাইজান থেকে রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফেরার সময় গত 19 মে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হন ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। মর্মান্তিক সেই দুর্ঘটনায় প্রাণ হারান রাইসির সঙ্গে একই হেলিকপ্টারে থাকা পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ বাকি আরোহীরাও। তবে এই হেলিকপ্টার বিধ্বস্তের কারণ নিয়ে চলে নানা আলোচনা। বাজে আবহাওয়া নাকি কোনো ষড়যন্ত্র, সেই আলোচনার সমাপ্তি ঘটল চূড়ান্ত রিপোর্টের মাধ্যমে। স্থানীয় সময় রোববার ভয়াবহ সেই দুর্ঘটনার চূড়ান্ত কারণ জানিয়েছে ইরান। চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়, হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার প্রধান কারণ ছিল ওই অঞ্চলের খারাপ আবহাওয়া। এমনটাই জানায় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন।
এই ঘটনার তদন্তের জন্য গঠিত কমিটির দেওয়া প্রতিবেদনে বলা হয়, ঘন কুয়াশার কারণে রাইসি এবং তার সঙ্গীদের বহনকারী হেলিকপ্টারটি পাহাড়ে বিধ্বস্ত হয়। এর আগে তদন্তের প্রাথমিক প্রতিবেদনে মে মাসে বলা হয়েছিল, তদন্তের সময় হেলিকপ্টারে হামলার কোনো প্রমাণ পাওয়া যায়নি। অপরদিকে আগস্টে বার্তা সংস্থা ফার্স জানায়, হেলিকপ্টারটিতে ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী বহন করা হচ্ছিল, আর এক্ষেত্রে উপেক্ষা করা হয়েছিল নিরাপত্তা প্রটোকলকে। তবে ফার্স নিউজের সে প্রতিবেদন প্রত্যাখ্যান করে দেশটির সেনাবাহিনী। রায়হান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।